কূটনৈতিক বিশ্বে এক অস্বাভাবিক দৃশ্য। সোমবার ব্রিক্সের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসাথে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন, সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন অনুপস্থিত। আগামী বছর ব্রিক্সের সভাপতিত্ব করবেন যে দেশের নেতা, তিনি কেন এই গুরুত্বপূর্ণ সম্মেলন এড়িয়ে গেলেন? ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার আহ্বানে অনুষ্ঠিত এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে মূল বিষয় ছিল ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নীতির বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলা। মাত্র কয়েক ঘন্টার এই বৈঠকে অংশ নিয়েছিলেন চীনের শি জিনপিং, রাশিয়ার পুতিন, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা এবং ব্রাজিলের লুলা। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা ভারত ও ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপ করেছে। ভারতের ক্ষেত্রে রাশিয়ান তেল ক্রয়ের শাস্তি হিসেবে অতিরিক্ত 25% শুল্ক, আর ব্রাজিলের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়া নিয়ে এসব পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য এক অভূতপূর্ব ব্যাঘাত সৃষ্টি করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এই সম্মেলনে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি আমেরিকার শুল্ক নীতিকে ট্যারিফ ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেন এবং বলেন, কয়েক সপ্তাহেই একতরফা পদক্ষেপগুলো মুক্ত বাণিজ্যের মৌলিক নীতিমালাকে অর্থহীন করে তুলেছে। তার মতে আমাদের দেশগুলো অন্যায় ও বেআইনি বাণিজ্য চর্চার শিকার হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরও কূটনৈতিক ভাষায় বলেন, একচেটিয়াবাদ, একতরফাবাদ এবং সুরক্ষাবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি উল্লেখ করেন যে কিছু দেশের শুরু করা বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ক্ষতি সাধন করছে এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়মকানুনকে ক্ষুণ্ণ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সম্মেলনে অপেক্ষাকৃত সংযত ভাষা ব্যবহার করেন। তিনি সরাসরি আমেরিকার সমালোচনা না করেই বলেন, বিশ্ব সামগ্রিকভাবে বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিবেশ চাইছে। তিনি বলেন, বাণিজ্যিক পদক্ষেপকে অবাণিজ্যিক বিষয়ের সাথে যুক্ত করা উচিত নয়, যা স্পষ্টতই রাশিয়ান তেল আমদানির বিরুদ্ধে আমেরিকার অতিরিক্ত শুল্কের প্রতি ইঙ্গিত। জয়শঙ্কর এই সম্মেলনে একটি অস্বস্তিকর বিষয়ও উত্থাপন করেন। তিনি বলেন, ভারতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে ব্রিক্স অংশীদারদের সাথেই এবং আমরা দ্রুত সমাধানের জন্য চাপ দিয়ে আসছি। চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি 2025 সালের মার্চ পর্যন্ত $99.21 বিলিয়ন পৌঁছেছে, যা রেকর্ড পরিমাণ। রাশিয়ার সাথে $59 বিলিয়ন ঘাটতি রয়েছে, মূলত তেল আমদানির কারণে। প্রধানমন্ত্রী মোদীর এই গুরুত্বপূর্ণ সম্মেলন এড়িয়ে যাওয়াকে বিশ্লেষকরা ভারতের ভারসাম্য রক্ষার কূটনীতি হিসেবে দেখছেন। গত সপ্তাহে তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে তিনি শি জিনপিং ও পুতিনের সাথে একসাথে ছবি তুলেছিলেন, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। এর ঠিক সপ্তাহখানিক পরে ব্রিক্স সম্মেলনে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত ওয়াশিংটনকে আশ্বস্ত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে আখ্যা করা হচ্ছে। এই সম্মেলনে উঠে এসেছে ব্রিক্সের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তির চিত্র। বর্তমানে ব্রিক্স বিশ্বের মোট জিডিপির 40%, আন্তর্জাতিক বাণিজ্যের 26% এবং বিশ্ব জনসংখ্যার প্রায় 50% প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে রয়েছে প্রধান শক্তি রপ্তানিকারক ও ভোক্তা দেশ, কৃষি উৎপাদনে বিশ্বের 42% এবং আমদানিযোগ্য জমির 33% নিয়ন্ত্রণ। লুলা এই সম্মেলনে ব্রিক্স ব্যাংক তথা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ব্যাংক আমাদের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ভিত্তি বৈচিত্র্যকরণ এবং পরিপূরক ভূমিকা পালনে সহায়তা করছে। সম্প্রতি ব্যাংকটি ব্রিক্স মাল্টি ল্যাটারাল গ্যারান্টি মেকানিজম চালু করছে, যা অবকাঠামো, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য বেসরকারি পুঁজি সংগ্রহে সহায়তা করবে। এই ভার্চুয়াল সম্মেলনের পরবর্তী পদক্ষেপ হবে আগামী বছর ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম সম্মেলনে ব্রিক্সের সমন্বিত অংশগ্রহণ। লুলা বলেন, ব্রিক্স সদস্যদের একসাথে ক্যামেরুনের সম্মেলনে যাওয়া উচিত। এছাড়া আগামী নভেম্বরে ব্রাজিলের আয়োজনে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন ও দক্ষিণ আফ্রিকার G20 সভাপতিত্বে সমন্বিত কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালে ভারত ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করবে এবং 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এই প্রেক্ষিতে মোদীর গতকালের অনুপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। ভারত কিভাবে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান নৈকট্য এবং আমেরিকার সাথে নিজের সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করবে, সেটাই এখন বড় প্রশ্ন। গতকাল ভার্চুয়াল সম্মেলনে স্পষ্ট করে দিয়েছে যে ব্রিক্স এখন আর শুধু অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম নয়, বরং আমেরিকার নেতৃত্বাধীন এক মেরু বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। আর এই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে ভারতের চ্যালেঞ্জ হলো পূর্ব ও পশ্চিমের মধ্যে নিজের অবস্থান ঠিক রাখা।
বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ডের পর এশিয়ার পরবর্তী সরকার পতনের ধাক্কা কোথায়? এমন প্রশ্নই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ করেই এশিয়ার রাজনৈতিক মঞ্চ কাঁপছে এক অদৃশ্য ভূমিকম্পে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকারের কঠোর দমন, নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সৃষ্ট গণজোয়ার, থাইল্যান্ডে সামরিক ও বেসামরিক বিরোধীদের কঠোর পরাজয়ের পর বিস্ফোরিত হচ্ছে গণতান্ত্রিক সংকট। অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি জনগণের অসন্তোষকে তেজি করে তোলে। যেমন শ্রীলঙ্কার দেউলিয়া পরিস্থিতিতে 2022 সালে সরকারের পতন ঘটেছিল। পরবর্তী সংকটগ্রস্ত দেশ হিসেবে দেখা যাচ্ছে পাকিস্তান। ডলারের ঋণ বৃদ্ধি, ইনফ্লেশন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ সেখানে ক্রমশ বেড়ে চলেছে। বাংলাদেশে কৃষক ঋণ কেলেঙ্কারি বা নেপালের লোহাচক্র ও টেন্ডার দুর্নীতির প্রতিবাদে ঢেউ উঠেছিল। পাকিস্তানে সরকারের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে লান্ড্রি মামলা, PMLN ও PPP শিবিরে দমকল ব্যর্থতায় আস্থা কমেছে। থাইল্যান্ডে মুক্তি ও গণতন্ত্র ফেরার দাবিতে ছাত্রনেতা ও রাজপ্রতিনিধিদের বিরুদ্ধে ভয়ানক দমন, রোড ব্লক ও ইন্টারনেট নিয়ন্ত্রণ ঘৃণার বিজেপি তৈরি করেছে। পাকিস্তানে সামাজিক গণমাধ্যমে সেনা ও তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা বাড়ছে। থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান ও নেপালের সেনা প্রশাসন দমন এবং পরোক্ষ সেনা ভূমিকার অভিযোগ। পাকিস্তানেও সামরিক নাগরিক সম্পর্ক নাজুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও চীন US তিক্ততায় এশিয়ার নিরাপত্তা পরিবেশ অস্থির। পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোতে আফগানিস্তান পরিস্থিতি প্রভাব ফেলছে, যা সরকারকে কঠিন অবস্থায় ফেলে দিচ্ছে। পরবর্তী পতনের সম্ভাবনা কোথায়? এমন প্রশ্নের উত্তর বিশ্লেষকরা আঙুল তুলছে পাকিস্তানের দিকে। তারা বলেছেন, এই পরিস্থিতিতে সর্বোচ্চ ঝুঁকিতে পাকিস্তান। যে কোনো মুহূর্তে এসব সংকলিত চাপ পাকিস্তানের সিটি স্কোয়ারে এক বিশাল গণ আন্দোলনে রূপান্তরিত হতে পারে। একটানা অর্থনৈতিক আঘাত ও ন্যায় বিচারের অভাবে পাকিস্তানে গণবিক্ষোভের আশঙ্কা করছেন অনেকেই। আমেরিকান রাজনীতিতে চলছে এক অভূতপূর্ব কেলেঙ্কারি। সোমবার যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটি ট্রাম্পের লেখা এমন একটি চিঠি প্রকাশ করেছে যা তার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন বিতর্কের ঝড় তুলেছে। 2003 সালে জেফ্রি এপস্টাইনের 50তম জন্মদিনে ট্রাম্পের পাঠানো অশ্লীল চিঠি প্রকাশ্যে এসেছে 2025 সালে। এই চিঠিতে একজন নারীর চিত্রকর্মের ভিতরে টাইপ করা কথোপকথন রয়েছে, যা খুবই স্পর্শকাতর হওয়ায় অধিকাংশ গণমাধ্যমই তা এড়িয়ে চলছে। ট্রাম্পের স্বাক্ষরকৃত এই চিঠি নিয়ে যুক্তরাষ্ট্র তথা বিশ্বজুড়ে হইচই। গত জুলাইয়ে যখন ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই চিঠির খবর প্রকাশ করে, তখন ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেছিলেন, আমি জীবনে কখনো কিছু আঁকিনি, এটা আমার ভাষা নয়, এগুলো আমার কথা নয়। এমনকি তিনি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলাও করেছিলেন। কিন্তু ট্রাম্পের মূল চিঠি এখন সবার সামনে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এখন দাবি করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই ছবি আঁকেননি এবং এতে তার স্বাক্ষরও নেই। তিনি বলেছেন, ট্রাম্পের আইনজীবীরা মামলা এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জুলাইয়ের এই খবরকে সম্পূর্ণ বাজে কথা বলে উড়িয়ে দিয়েছিলেন। চিঠি ফাঁসের এই ঘটনা এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের নিজের সমর্থকরাই এপস্টাইন সংক্রান্ত সব নথি প্রকাশের জন্য চাপ দিচ্ছেন। ইকোনমিস্ট ইউগভের জরিপ অনুযায়ী ট্রাম্পের 83% সমর্থক এপস্টাইন কেসের সব তথ্য প্রকাশ চান। কিন্তু বিচার বিভাগ জুলাইয়ে জানিয়েছে যে এপস্টাইন আত্মহত্যা করেছিলেন, কোনো ক্লায়েন্ট লিস্ট নেই এবং আর কোনো নথি প্রকাশ করা হবে না। এমনকি ইলন মাস্ক ও ট্রাম্পের সাথে বিরোধের সময় মাস্ক লিখেছিলেন, সত্যিকারের ডোনাল্ড ট্রাম্প এপস্টাইনের ফাইলে আছে, এটাই আসল কারণ যে জন্য সেগুলো প্রকাশ করা হয়নি। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ওভারসাইট কমিটি এপস্টাইন কেসের পরিচালনা নিয়ে তদন্ত শুরু করেছে এবং সাবপোনার মাধ্যমে বিচার বিভাগের নথিপত্র এবং সাক্ষ্যের দাবি জানিয়েছে।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাক্ষ্য চাওয়া হয়েছে, যার একটি চিঠিও এপস্টাইনের জন্মদিনের অ্যালবামে রয়েছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এপস্টাইনের সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের সাক্ষাৎকার নিয়েছেন, যেখানে ম্যাক্সওয়েল বলেছেন ট্রাম্প এপস্টাইনের বন্ধু ছিলেন, কিন্তু কারো সাথে অনুচিত আচরণ করেননি। এই চিঠির প্রকাশ আমেরিকার রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রার বিতর্ক এনেছে। একজন প্রেসিডেন্টের অতীতের ব্যক্তিগত সম্পর্ক ও নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন আরও কি গোপনীয়তা লুকিয়ে রয়েছে যা ভবিষ্যতে প্রকাশিত হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ইসরায়েল দোহায় হামলা চালানোর আগে কাতারকে বিষয়টি জানানো হয়েছিল। তবে কাতার সরকার এই দাবি সরাসরি অস্বীকার করেছে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েল এক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল গাজা যুদ্ধবিরতির আলোচনায় থাকা হামাসের মধ্যস্থতাকারীরা। এই আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসরায়েলের ওই হামলায় হামাসের 5 সদস্য নিহত হয়। কাতার সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগেই ট্রাম্প প্রশাসনকে জানায় যে ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে। তারা জানায় হামাস সদস্যরা দোহায় অবস্থান করছে। তিনি বলেন, কাতার একটি স্বাধীন দেশ এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র, যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য ঝুঁকি নেওয়া হচ্ছে। সার্বভৌম কোনো দেশে একতরফাভাবে হামলা চালানো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো লক্ষ্য পূরণে সাহায্য করবে না। তিনি আরও বলেন, তবে গাজায় দুর্ভোগে থাকা মানুষের কষ্টকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা হামাসকে সরিয়ে দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। লেভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে সতর্ক করার জন্য তার বিশেষ দূত স্টিভ উইটকফকে নির্দেশ দিয়েছিলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে জানিয়েছেন, কাতারকে হামলার আগেই সতর্ক করার দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, হামলা শুরু হয়ে যাওয়ার আরও পরে একজন মার্কিন কর্মকর্তার ফোন আসে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, হামলার প্রায় 10 মিনিট পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরে জানান, কাতারের উপর হামলার বিষয়টি তাকে খুবই কষ্ট দিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, তার নয়। কাতারকে আগে সতর্ক করার নির্দেশ দেওয়া হলেও সময় মতো সম্ভব হয়নি। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতার গত 2 বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। 2023 সালের নভেম্বরে এবং 2025 সালের জানুয়ারিতে 2 দফা যুদ্ধবিরতির চুক্তি হয় কাতারের মধ্যস্থতায়। এই ভূমিকার জন্য কাতারকে একাধিকবার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের আগের ও বর্তমান প্রশাসন। এই হামলার কয়েকদিন আগেই ট্রাম্প হামাসের মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন এবং নতুন একটি যুদ্ধবিরতির ব্যাপারে চাপ দিতে থাকেন। যুক্তরাষ্ট্র বারবার হামাসকে আলোচনা বিলম্বের জন্য দায়ী করেছে, তবে ইসরায়েলের বিরুদ্ধেও আলোচনা ভেঙে দেওয়ার অভিযোগ আছে। ঘটনার পর ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেন। কাতারের রাজপ্রাসাদ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কাতারের ভূমিকার প্রশংসা করেন। ফোনালাপে আমির শেখ তামিম বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করে দেয়। আমির আরও জানিয়েছেন, কাতার তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, তবে দোহা স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের মধ্যস্থতাকারী অবস্থান থেকে সরে আসছে না এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে।
গত এক মাসে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ছড়িয়ে দিয়েছে সামরিক প্রতিশোধের আগুন। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন, কাতার ও তিউনিসিয়ায় হামলা চালিয়েছে IDF। যেখানে মধ্যপ্রাচ্যের সূক্ষ্ম কূটনীতির বাতাস বইত, সেখানে এখন ঝড়ের মতো হামলার ধ্বনিতে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী প্রতিদিন আকাশপথে আক্রমণ পরিচালনা করছে গাজার উপর। এবছরের সেপ্টেম্বরে গাজার হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র সহ বেসামরিক সহস্রাধিক সম্ভাব্য লক্ষ্যেই কয়েক হাজার ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 30 দিনে গাজার অন্তত ৬,২০০ বেসামরিক নিহত এবং ১৫,০০০ আহত। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইসরায়েলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেক্কা উপত্যকা ও হারমেল এলাকায় বোমা বর্ষণ করে। অন্তত 5 নাগরিক নিহত, আরও প্রায় 10 জন আহত। জাতিসংঘের মধ্যস্থতা চেষ্টার পরেও বোমার গর্জনে লেবাননের আকাশ কেঁপে ওঠে। এ ঘটনাকে দেশটির সরকার সুইসাইডাল সীমা লঙ্ঘনের অভিযোগ তোলে। এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছে। সোমবার রাতে সিরিয়া সরকারের নিয়ন্ত্রণাধীন হোমস, লাতাকিয়া ও পালমায়রার পার্শ্ববর্তী এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা লক্ষ্যবস্তু সংখ্যা নয়, বরং অপ্রীতিকর সংকট তৈরি করেছে। সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে বৈষম্যমূলক আগ্রাসন ঘোষণা করেছে। হামলার ফলে তেমন প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে যে সীমাহীন নিরাপত্তাহীনতা তৈরি হলো সেটি সিনারিতে ক্রমশ বর্ধমান যুদ্ধবিরোধী শক্তিকে আরও শক্তিশালী করার শঙ্কা জাগাচ্ছে। ইসরায়েলি বিমান ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মিশনকে নিশানা করে, কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় হুতিরা রামন বিমানবন্দরে ড্রোন হামলা চালায়, যেখানে প্রথমবারের মতো হুতি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে আঘাত করে। এই সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নত করতে হয়, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল করেছে। দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলি নিখুঁত বিমান হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল হামাসের প্রধান আলোচক খলিল আল হায়ার সহ কয়েকজন শীর্ষ নেতা, যারা দোহায় অবস্থান করেছিলেন। কাতারের মধ্যস্থকারী ভূমিকাকে এই আক্রমণ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নিরাপত্তা সীমান্ত বিঘ্নকারী কোনো পদক্ষেপ কি কূটনীতির জন্য হুমকি নয়? গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া মানবিক ফ্লোটিলার একটি জাহাজ তিউনিসিয়ার বন্দরে ডক করা ছিল। অনেকেই মনে করেছিলেন এখানেই শান্তির জাহাজের যাত্রা শুরু হবে, কিন্তু জাহাজটিও ড্রোন হামলার শিকার হয়। এই বিস্তৃত সামরিক অভিযানের মূল লক্ষ্য বলে মনে হয় ইসরায়েলের শত্রুদের নিরাপদ আশ্রয়কে চিহ্নিত করা, আন্তর্জাতিক মধ্যস্থকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির সম্ভাবনাকে অকার্যকর করা এবং আঞ্চলিক শক্তি ভারসাম্য পরিবর্তন করে নিজের কৌশলগত সুবিধা বজায় রাখা। তবে এর ফলাফল হতে পারে কূটনৈতিক বিচ্ছিন্নতা, মানবিক সহায়তার অব্যাহত সংকট এবং সহকর্মী আরব দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি। সামরিক শক্তির প্রদর্শন যদি সর্বোপরি রাজনীতির ভাষা হয়ে যায়, তাহলে শান্তির দরজা চিরতরে বন্ধ হয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জেফ্রি এপস্টাইনকে উদ্দেশ্য করে লেখা সেই সমালোচিত জন্মদিন বার্তায় থাকা নারী চিত্রের বিতর্কিত অংশের স্বাক্ষরটি তার নিজের নয়। এ বিষয়ে চলমান বিতর্কের মধ্যে ট্রাম্প আবারও এই ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন। তবে জেফ্রি এপস্টাইনের মতো যৌন অপরাধে অভিযুক্ত একজনের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা থাকায় এর আগেও ট্রাম্প নানা সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওটা আমার স্বাক্ষর নয়, আর ওভাবে আমি কথাও বলি না। যারা অনেকদিন ধরে আমার সম্পর্কে লিখছেন তারা জানেন এটা আমার ভাষা নয়। এমন অভিযোগ সম্পূর্ণ হাস্যকর। ট্রাম্পের এই মন্তব্য আসে হোয়াইট হাউসের একটি বিবৃতির পরপরই, যেখানে বলা হয় স্বাক্ষরটি সত্যি ট্রাম্পের কিনা তা প্রমাণে ফরেনসিক বিশ্লেষণ করতে তারা প্রস্তুত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট এই চিঠি লেখেননি, তিনি এতে স্বাক্ষরও করেননি। জন্মদিনের এই নোটটি 2003 সালে এপস্টাইনের 50তম জন্মদিন উপলক্ষে তৈরি একটি 238 পৃষ্ঠার স্ক্র্যাপবুকের অংশ। এপস্টাইনের পরিবার স্ক্র্যাপবুকটি সম্প্রতি কংগ্রেস সদস্যদের কাছে হস্তান্তর করে। এরপর পরে ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের পুরনো সম্পর্ক নিয়ে বিতর্ক আবারও তীব্র হয়।
ট্রাম্পের বিতর্কিত নোটটি প্রথম প্রকাশ্যে আসে জুলাই মাসে, যখন ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ওই পৃষ্ঠায় একটি নারীর অবয়ব আঁকা হয়েছে, যার বিতর্কিত অংশে ট্রাম্পের স্বাক্ষর সদৃশ্য একটি চিহ্ন রয়েছে। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন সেটা তার স্বাক্ষর নয়। এই ঘটনায় ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $20 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করেছেন। গত কয়েক মাস ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং তার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অনেক সমর্থকই অ্যাপস্টাইনের বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে যখন আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে বলা হয় অ্যাপস্টাইন আত্মহত্যা করেছেন এবং তার কোনো ক্লায়েন্ট তালিকা বা ব্ল্যাকমেইল করার প্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন একজন বিত্তশালী বিনিয়োগকারী, যিনি 2000 সালের পর থেকে আন্তর্জাতিক শিশু যৌন পাচার চক্র পরিচালনার অভিযোগে ব্যাপকভাবে আলোচিত হন। তার বিরুদ্ধে অল্প বয়সী মেয়েদের নির্যাতন, পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইলের অভিযোগ ছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা হলে বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়, যেটিকে আত্মহত্যা বলে জানায় কর্তৃপক্ষ। তবে তার মৃত্যু ঘিরে নানা তথ্য ছড়িয়ে পড়ে। অনেকের বিশ্বাস তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যাতে তার অপরাধের সাথে জড়িত কারো নাম ফাঁস না হয়। অনেক এমএজিএ সমর্থকের বিশ্বাস ছিল ট্রাম্পই অ্যাপস্টাইনের মাধ্যমে পরিচালিত একটি বৃহৎ ষড়যন্ত্র ফাঁস করবেন, যেখানে ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু প্রকাশ পায়নি। 1990 ও 2000-এর দশকে অ্যাপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এবং একসময় ট্রাম্প তাকে চমৎকার লোক বলেছিলেন। তবে তার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতি বিকৃত মানসিকতার ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পথে হাঁটল নেপাল। হঠাৎ বিস্ফোরণের মতো তরুণদের বিক্ষোভ সরকারকে বিদায় নিতে বাধ্য করেছে। কেপি শর্মা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। একই সঙ্গে দায়িত্ব ছাড়তে হয়েছে প্রেসিডেন্ট রামচন্দ্রকেও। প্রশাসনিক শূন্যতা পূরণ ও নিরাপত্তার দায় নিতে সেনাবাহিনী এখন দেশের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি চীনপন্থী আধিপত্যের অবসান নাকি ভারতপন্থী নতুন অধ্যায়ের সূচনা? বিক্ষোভে দমে গিয়ে প্রধানমন্ত্রী ওলিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়। পরে তিনি দেশ ছাড়েন প্রাইভেট ফ্লাইটে। তবে দুপুর 12:45 থেকে অনির্দিষ্টকালের জন্য কাঠমান্ডুর সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শত শত যাত্রী মারাত্মক ভোগান্তিতে পড়েন। 8 সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুর বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক হতাহত হয়। এর পরপরই আগুন ধরানো হয় পার্লামেন্ট ভবনে। জনরোষ ছড়িয়ে পড়ে সরকারি দপ্তর ও নেতাদের বাসভবনে। প্রধানমন্ত্রীর সরকারি ও ব্যক্তিগত বাসভবন, প্রেসিডেন্ট ভবন, গভর্নরের বাসভবন সহ একাধিক মন্ত্রীকে সেনাবাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ললিতপুর জেলার সানেপায় নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগ হয়। বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস পার্টির সভাপতি শের বাহাদুর দেওবার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। বর্তমান অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদও রাস্তায় বিক্ষোভকারীদের ধাওয়ার শিকার হন। সোমবার সন্ধ্যা পর্যন্ত সরকার পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও একে একে স্বরাষ্ট্র, কৃষি ও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করায় সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা থেকে প্রশাসনিক ভাঙনের সংকেত স্পষ্ট হয়ে যায়। সেনাপ্রধান প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগের সরাসরি আহ্বান জানান। এর মধ্যেই ভেঙে পড়ে সরকারের ভিত্তি। তরুণ প্রজন্মের অদম্য দাবির কাছে নতি স্বীকার করে কেপি শর্মা পদত্যাগ করেন। চীনপন্থী কেপি শর্মা 2024 সালের 15 জুলাই তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন, কিন্তু মেয়াদ পূর্ণ করার আগেই মাত্র 16 মাসে বিদায় নিতে হলো তাকে। এ নিয়ে গত 18 বছরে 14 বার সরকার পরিবর্তনের ইতিহাস দেখালো নেপালবাসী। সেনাবাহিনীর দায়িত্ব নিলেও দেশ কোন পথে যাবে সেটি এখনো অনিশ্চিত। তরুণদের বিদ্রোহ কি নতুন ধারার রাজনীতির ইঙ্গিত, নাকি ভারত চীন প্রভাবের নতুন টানাপোড়েন শুরু হবে? পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখছে পুরো অঞ্চল।
ক্যারিবীয় সাগরে যুদ্ধের ঘনঘটা দিন দিন স্পষ্ট হচ্ছে। বাংকার থেকে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। ঘোষণার সাথে রয়েছে স্পষ্ট হুমকিও। সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ভেনেজুয়েলার সেনা, কোনো অবস্থাতেই হবে না আপোষ। এই ঘোষণা যেন নতুন এক সংঘাতের পূর্বাভাস। ওয়াশিংটন যখন মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান বাড়াচ্ছে, তখন পাল্টা হিসেবে নিকোলাস মাদুরোর সরকার দেশ জুড়ে সামরিক প্রস্তুতি শুরু করেছে। ভেনেজুয়েলা সীমান্ত জুড়ে সৈন্য সমাবেশ জোরদার করেছে। উত্তর উপকূল থেকে শুরু করে দক্ষিণ পূর্ব সীমান্ত পর্যন্ত সৈন্যরা যুদ্ধের প্রস্তুতিতে মাঠে রয়েছে। জুলিয়া, ফালকন, নোয়েভা, এসপার্তা, সুক্রে ও দেল্টা আমাকুরে সহ গুরুত্বপূর্ণ প্রদেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু সীমান্তেই নয়, উপকূলীয় এলাকাতেও বড় আকারের প্রতিরক্ষা ঘাঁটি তৈরি করেছে সেনারা। ভেনেজুয়েলার বিমান বাহিনী সার্বক্ষণিক আকাশ টহল দিচ্ছে। একই সাথে ক্যারিবীয় সাগর ও আটলান্টিক উপকূল জুড়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী লোপেজ সরাসরি বলেছেন, ভেনেজুয়েলা একটি সতর্ক জাতি, তবে কখনোই ভীত নয়। মার্কিন ড্রোন, যুদ্ধবিমান কিংবা ডেস্ট্রয়ারের প্রতিটি নড়াচড়া নজরে রাখা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, মাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবেই ক্যারিবীয় অঞ্চলে তাদের সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। ওয়াশিংটন পুয়ের্তো রিকোতে অতিরিক্ত 10টি যুদ্ধবিমান মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভেনেজুয়েলার কোনো যুদ্ধবিমান যদি মার্কিন নৌবহরের কাছে হুমকি তৈরি করে, তবে তা মুহূর্তেই ভূপতিত করা হবে। তবে কারাকাসে একে সরাসরি যুদ্ধের আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ওয়াশিংটন যে মাদক পাচারের অভিযোগ তুলেছে, হোয়াইট হাউসের রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেছেন। মাদুরোর মতে, ভেনেজুয়েলাবাসী নিজেদের আইন মেনে চলবে এবং তাদের ভূমিতে বাইরের কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তার নির্দেশেই প্রতিরক্ষা মন্ত্রী লোপেজ কৌশলগত সব ঘাঁটিতে সেনাদের সর্বোচ্চ প্রস্তুতিতে রেখেছেন। ক্যারিবীয় অঞ্চলে এই সামরিক অচলাবস্থাকে নিয়ে ল্যাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন। কিউবা, নিকারাগুয়া এবং বলিভিয়া প্রকাশ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে কলম্বিয়া ও ব্রাজিল সতর্ক রয়েছে, কারণ সীমান্ত অস্থিতিশীল হলে সরাসরি প্রভাব পড়তে পারে তাদের ভূখণ্ডে। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই নরম হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই অচলাবস্থা শুধু ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারিবীয় অঞ্চল দিয়ে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট গেছে, যেখানে যুদ্ধ শুরু হলে প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি ও খাদ্য সরবরাহে। বিশেষত মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েনের ফলে ক্যারিবীয় এখন সম্ভাব্য সংঘাতের হটস্পটে পরিণত হচ্ছে। মাদুরো স্পষ্ট করেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে দেশের প্রতিটি সৈনিক সর্বদা প্রস্তুত। এছাড়া তিনি জানিয়েছেন, তারা লড়াই করতে চায় না, কিন্তু প্রয়োজনে লড়াই থেকে পিছু হটবে না এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান ক্রমেই বিপজ্জনক দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র মাদুরোর উপর চাপ বাড়াতে চাইছে, আর মাদুরো সেটিকে সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ হিসেবে তুলে ধরছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উভয় পক্ষ যদি পিছু না হটে, তবে ক্যারিবীয় সাগরে নতুন এক যুদ্ধক্ষেত্র তৈরি হতে পারে, যার অভিঘাত শুধু ল্যাতিন আমেরিকাতেই নয়, বিশ্ব অর্থনীতিতেও পড়বে।